যদি ওনার পদত্যাগপত্র বৈধ না হয় তাহলে আইন অনুযায়ী কিন্তু উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং কি উনি জাতিসংঘে ভাষণ দেওয়ার ক্ষমতা রাখেন। সেনাপ্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান, হয়তো উনি ক্ষমতা নিতে পারেন এবং কি মাননীয় প্রধানমন্ত্রী আবারও ক্ষমতা ফিরে পেতে পারেন। সেজন্য কিন্তু ইতিমধ্যে লবিং চলতেছে। এখন 99% হচ্ছে উনি আবারও ক্ষমতা ফিরে পাবে। শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে। তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন। আমার মনে হয় এই মুহূর্তে আওয়ামী লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত, কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কে? আমেরিকার খুবই মিত্র, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লয়ের থেকে শুরু করে আমেরিকার যতগুলো নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন, প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জাতিসংঘের সামনে ডক্টর ইউনূসকে কেমন অপদস্থ করা হয়েছে। ডক্টর ইউনূসকে হঠাৎ কেমন কথা বললো জাতিসংঘ থেকে। আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্যগুলো জানতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগেরা কেমন মিছিল করছে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানোর জন্য। সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। ভারত থেকে শেখ হাসিনা কেমন কলকাঠি নাড়ছে। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, ইলিয়াস হোসেন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। কাকে সাবধান করছে, কাকে সাবধান হতে বলেছে, সব কিছু দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এরকম নিউজ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক ধারাবাহিকভাবে দেখে আসি। এখন আমরা জনগণ কি ধরবো যে উনি 27 তারিখে যে জাতিসংঘের যে আপনার অধিবেশন সেটাতে কি উনি যোগ দিতে পারবে কিনা বা যোগ দিবে কিনা। আমরা অনেকেই জানি যে ভারতে উনি রাজনৈতিক আশ্রয় ইতিমধ্যে রয়েছেন। ভারতে বিশেষ করে উনি এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে, এটাও সত্য কথা যে ভারতে আপনার বাংলাদেশের এবং কি ওই সরকারের একান্তই বন্ধু বা ভারত বাংলাদেশের সুসম্পর্কই চায় সবসময়, আমরা যেটা দেখি বা আমরা দেখতেছি। রাজনৈতিক আশ্রয় কিন্তু উনি এখানে রয়েছেন, এটাই সত্য। আর বিশেষ করে উনি জাতিসংঘের ভাষণ দিতে যাবে কিনা বা ওনার ভিসার মেয়াদ আছে কিনা ভারতে, এরকম বিষয়টা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন উঠিয়েছেন। যদি ওনার পদত্যাগপত্র বৈধ না হয় তাহলে আইন অনুযায়ী যদি কিনো আপনার আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র যদি না থাকে তাহলে আইন অনুযায়ী কিন্তু উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সংবিধান অনুযায়ী উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং কি উনি জাতিসংঘে ভাষণ দেওয়ার ক্ষমতা রাখেন যদি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রের শিকার উনি না হয়। এখন প্রশ্ন হচ্ছে, ওই দেশটা তো আমার নিজের না, ওই দেশটাতে আমাকে ভিসা দিবে না। আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, ঠিক আছে, ওই দেশটা আমাকে ভিসা দিবে না, আমি ওই দেশে ঢুকতে পারবো না। আমি যত বৈধ প্রধানমন্ত্রী হই না কেন, যদি আমাকে ওই দেশে ঢুকতেই দেওয়া না হয় তাহলে আমি ভাষণ কীভাবে দিব। এমনকি ডক্টর ইউনূস সাহেবকে ভিসা দিতে পারে বা ডক্টর ইউনূস সাহেবকে আমন্ত্রণ জানাতে পারে। এখন পর্যন্ত জাতিসংঘ যে বিষয়টা ইতিমধ্যে বলে আসছে যে প্রধানমন্ত্রীর বৈধ পদত্যাগপত্র এখন পর্যন্ত জাতিসংঘে জমা দিতে পারেনি। আল জাজিরার একটি নিউজে ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন। যদি তারা এটি না দিতে পারে, জমা না দিতে পারে, আর যদি ডক্টর ইউনূস সাহেব আপনার জাতিসংঘের অধিবেশনে যায় তাহলে কিন্তু এটাতে কিন্তু আপনার প্রধানমন্ত্রীর বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এখন উনি রয়েছেন এটা কিন্তু অবৈধ হিসেবে কিন্তু বিবেচনা করা হয় নাই। এটা কি বিবেচনা করা হয়, যেটি একতরফা একটি অবিচার আমি মনে করবো, যে একটি নিজস্ব ক্ষমতা একটি রাষ্ট্র ইতিমধ্যে বাংলাদেশে প্রয়োগ করেছে, যে শেখ হাসিনা সাংবিধানিকভাবে আইনিভাবে ক্ষমতায় থাকার পরও তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে এবং কি তারা তাদের পছন্দ মতো একটি সরকার বাংলাদেশে তারা বসিয়েছে। এটা কিন্তু আপনার ওই সময় জানার। ইতিমধ্যে অনেকেই প্রশ্ন করতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী উনি কি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে আদৌ যাবে কিনা এবং কি যাওয়ার প্রস্তুতি কতটুকু এবং কি এটাই প্রমাণ করবে যে উনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। এখন এই বিষয়টা নিয়ে দেখা যাচ্ছে কি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই আপনার আলোচনা এবং কি সমালোচনা উভয়টাই হচ্ছে। আমরা যদি সাম্প্রতিককালে 5ই আগস্ট ওই সময়টাতে যদি আমরা ফিরে যাই তাহলে দেখা যাচ্ছে কি যে উনি যে ভারতে চলে গেল, ওনাকে কিন্তু সেনাবাহিনীর নিরাপত্তার মাধ্যমে ওনাকে ভারতে সসম্মানে পৌঁছে দিয়ে আসলো কারা? বাংলাদেশ সেনাবাহিনী। এখন সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান স্যার উনি ইতিমধ্যে একটি সাক্ষাৎকারে বলেছেন যে উনি ভারতে চলে গেছে, আমি এই বিষয়টা অবগত নয় এবং কি আমি জানতাম না, এবং কি উনি যদি ওই পরিস্থিতিতে নাও যেতেন তাহলে ওনার প্রাণহানি বা বিপদের সংখ্যা ছিল। তো উনি চলে গেছেন ওনার সেফটির জন্য বা সেফটি উনি নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে একজন অবৈধ প্রধানমন্ত্রী যদি উনি হয় তাহলে ওনাকে কেন ভারতে আপনার সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় ওনাকে ভারতে নেওয়া হলো এবং কি উনি কেন ভারতে গেল? একজন অবৈধ প্রধানমন্ত্রীকে আপনার এরকম প্রোটোকল দিয়ে একটি রাষ্ট্র অতিক্রম করে অন্য আরেকটি রাষ্ট্রে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, যেহেতু উনি অবৈধ প্রধানমন্ত্রী বা উনি পদত্যাগ করেছেন। হয়তো উনি এখানে থাকবে না, হয়তো উনি ঢাকায় থাকবে, না হয়তো উনি টঙ্গিপাড়ায় চলে যাবে, যেহেতু ওনার গ্রামের বাড়ি ওখানে। আর আপনারা জানেন যে টঙ্গিপাড়া এমন একটি জেলা যেখানে কিনা আপনার বাংলাদেশে যদি বলেন যে অর্ধেক সেনাবাহিনী ওখানে চলে গেছে, সেখান থেকে কিন্তু শেখ হাসিনাকে আনা সম্ভব হতো না। এখন প্রশ্ন হচ্ছে যে উনি ভারতে চলে গেল
সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামান স্যার উনি নাকি এই বিষয়টা অবগত ছিল না। এখন আপনি কিভাবে ভাববেন যে উনি আপনার পদত্যাগ করে তারপর ভারতে চলে গেছে? এমনটাও তো হতে পারে যে উনি পদত্যাগ করে নাই, উনি সেনাবাহিনীর উনি ভারতে চলে গেছেন নিরাপত্তার জন্য। এখন যদি উনি দাবি করে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের যেই সংবিধান রয়েছে, আপনারা অনেকেই বলেন যে এটি আওয়ামী লীগ সরকারের পাতানো সাজানো সংবিধান, যদি এটি কার্যকর থাকে তাহলে কিন্তু উনি প্রধানমন্ত্রী এখনও যে আছে সেটিও কিন্তু কার্যকর থাকবে। এখন আরেকটি প্রশ্ন এখানে আছে যে প্রধানমন্ত্রী যেহেতু চলে গেছেন তাহলে রাষ্ট্রপতি কেন রইল? সবাই তো কিন্তু চেয়েছিল যে আওয়ামী লীগের যত আপনার লোক আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের সবাইকে আপনার করা হোক, সাসপেন্ড করা হোক, তাহলে রাষ্ট্রপতি কেন থাকলো? একটি স্টেট পরিচালিত হয় দুইজন ব্যক্তির মাধ্যমে, যদিও দুইজন ব্যক্তি থাকে প্রধান, আপনার রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারকে বলা হয় ম্যানেজিং ডিরেক্টর, রাষ্ট্রপতিকে বলা হয় চেয়ারম্যান, বা উনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় উনি থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে উনি যে ভারতে চলে গেল, ওই দিন তো আমাদের যে রাষ্ট্রপতি রয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, উনি কিন্তু বক্তব্যের মাঝে এটি বলেছিল যে প্রধানমন্ত্রী আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং উনি পদত্যাগপত্র উনি নিজে গ্রহণ করেছেন। এখন আমার একটি প্রশ্ন যে ডক্টর ইউনূস সাহেব উনি 5 তারিখের আগেই আমরা যতটুকু বার্তা পেয়েছিলাম বা বিভিন্ন মিডিয়াতে শুনেছিলাম যে উনি বাংলাদেশে আসতেছেন বা আসবে, এবং কি ওনার লেট হচ্ছে আসার জন্য, এবং কি ছাত্র সমাজ তাকে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চায়। এখানে তো আর অনেক বিরোধী দল ছিল বাংলাদেশে, শুধু ছাত্র সমাজই কেন ওনাকে আপনার উপদেষ্টা হিসেবে চাইলো? তার মানে কি আমরা সেটা ধরে নিতে পারি না যে ছাত্র সমাজের সাথে ডক্টর ইউনূস সাহেবের বিশাল বড় একটি লিয়াজু ছিল, যে এরকম একটি পরিস্থিতির মধ্যে তোমরা আমাকে দাবি করতে পারো যে আমাকে প্রধান উপদেষ্টা তোমরা বানাবে, বা তোমরা যদি আমাকে বানাও তাহলে এটা তখন ওই সময় বাংলার মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, যেহেতু তোমাদের এই বিপ্লবটি ছিল একান্তই তোমাদের। এখনও কিন্তু ছাত্র সমাজ এটাই দাবি করে যে এই বিপ্লব আমাদের, কিন্তু রাজনৈতিক দলগুলোকে তারা পাত্তাই দিচ্ছে না। বাংলাদেশে যে বিএনপি 15 বছর যাবত তারা এতটি মামলা হামলা শিকার হয়েও তারা যে রাজনীতি করেছে, মাঠে ছিল, তাদেরকে কিন্তু তারা স্বীকারই করতে রাজি না সমন্বয়করা। এবং তারা যে স্বীকার করতে রাজি না, কিন্তু এই আন্দোলন কি শুধু সমন্বয়করাই ছিল? আরও তো অনেক দলের কর্মীরা ছিল, আন্দোলন তারা করেছেন, যদিও পলিটিক্যাল দিকবাজি অনেক বড় একটি ভয়ঙ্কর বিষয়। কিন্তু এখানে পদত্যাগের যে বিষয়টা, আর এখানে হাসান যারা সমন্বয়ক, এই দুইটা বিষয় কিন্তু এখানে চলে আসছে। পদত্যাগের বিষয়টা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী সেফটিভাবে সেনাবাহিনী নিরাপত্তায় উনি ভারতে চলে গেছেন, এবং এখানে এমনটাও বলা হয়েছে যে ওনার সাথে আরও 2টি বিমান গিয়েছিল, নিরাপত্তা দিয়ে তাকে ভারতে দিয়ে আসলো। তার মানে কি ওনার সাথে নিরাপত্তার এবং কি গার্ড ছিল। একজন অবৈধ বা একজন প্রাপ্ত আপনার অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীকে তো এত প্রোটোকল দেওয়ার কথা ছিল না। এবং কি ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান স্যারও বলেছেন যে আমি এই বিষয়টা জানি না। তাহলে উনি পদত্যাগপত্র কোন সময় করলো বা কোন সময় উনি রাষ্ট্রপতির কাছে জমা দিল? এটা হচ্ছে একটি যে জাতিসংঘের অধিবেশনে যেতে পারছেন না উপদেষ্টা ডক্টর ইউনূস, শেখ হাসিনাকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেওয়ার আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিবের নিকট রিট পিটিশন উপস্থাপন করেছে রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত। তাদের পেছনে যৌথ উপস্থিত রিটে সমর্থনও জানিয়েছেন চীন, ভারত, মিশর, আফ্রিকা, ইরান ও ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো। তবে উক্ত উপস্থাপিত রিটের সমর্থন জানাতে আপত্তি জানিয়েছেন আমেরিকা, ব্রিটেন, কানাডা, পাকিস্তান ও মায়ানমার। সূত্র হচ্ছে সাইট ইন্টেলিজেন্স, আমাক, রয়টার্স, আল জাজিরা। এখন ব্যাপারটা হচ্ছে যারা সমর্থন জানায়নি তারা হচ্ছে আমেরিকা, ব্রিটেন, কানাডা, সবই তো এরা তো এক। আমেরিকা যা বলবে, ব্রিটেনের অবস্থা এখন খুব খারাপ, ব্রিটেন তাই বলবে। আর কানাডা তো এখন আমেরিকার কথায় ওঠে, ট্রুডো আর বসে, তো সুতরাং সে তার কথা বাদ দিন। পাকিস্তানকে কে পাত্তা দেয়? আর মায়ানমার, সেখানে তো সরকারই নেই, সেখানে তো সেনাবাহিনীর সঙ্গে একদম আরাকাটার বৃত্ত মারাত্মক লড়াই চলছে। লীগের এই ধরনের পরিকল্পনা থেকে সরে আসা উচিত, কারণ এই মুহূর্তে যে ব্যক্তিটা রাষ্ট্র ক্ষমতার প্রধান চেয়ারটায় বসে আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি কে? আমেরিকার খুবই মিত্র। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থেকে শুরু করে নোবেল লয়ের থেকে শুরু করে আমেরিকার যতগুলা নামি দামি বা হাই প্রোফাইল ক্যারেক্টার আছেন, প্রত্যেকের কাছে একটা শ্রদ্ধার মানুষ, একটা আইডলিজমের মানুষ, একজন রেসপেক্টেবল মানুষ। তো সেই মানুষটা নিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রে এত আর্লি আপনারা এই ধরনের পরিকল্পনা করেন, সেটা কি হবে? হিতে বিপরীত হবে। এটা হইতে পারতো, ধরেন বিএনপির সরকার ক্ষমতায় বসছে, তারেক জিয়া তিনি যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, 2-1 বছর দেশ চালাই ফেলছেন, তখন হয়তো আওয়ামী লীগ একটা ইস্যুতে এইভাবে এই পরিকল্পনাটা বাস্তবায়ন করতো, আমেরিকানরা ভাবতো এটা ওকে। এখন এই জিনিসগুলা এর আগে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকাকালীন সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে তিনি সফর করেছেন। তো বাংলাদেশের মাটিতে বৈশা আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করিয়া নিশ্চিন্তে ঘরে ঘুমানো, এটা আসলে একটা দুঃসাধ্য ব্যাপার হয়ে গেছিল সর্বশেষ, হাতে গোনা কয়েকজন ছাড়া। বিপিনুররা বলছে তারা কিন্তু ঘুমাইতে পারছে। তো যাই হোক, কিন্তু যখন শেখ হাসিনা বিদেশ সফর করতেন অথবা আওয়ামী লীগের বড় কোনো এমপি টেমপি বিদেশ সফর করতেন, সেখানে কিন্তু স্থানীয়ভাবে বিএনপি অথবা জামাতের যারা নেতাকর্মীরা আছেন তারা তাদেরকে সেখানে কালো পতাকা দেখাইতো, প্লে কার্ড দেখাইতো, মাঝে মাঝে স্ল্যাং ইউজ করতো, আবার অনেক সময় হাতাহাতিতে জড়াই যেত নিজেরা, মানে নেতাকর্মীরা আওয়ামী লীগ বনাম বিএনপি। তো একই স্টাইলে
আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সম্ভবত আজকে যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। আর তার এই সফরে খুব বেশি মানুষ নাই, জাস্ট 7 জন সফর সঙ্গী আছেন। তো তিনি আপনার জাতিসংঘের একটা কনফারেন্সে ভাষণ দিবেন। আর এই ভাষণটা দেওয়ার ইস্যুতে তার যে এই যে আমেরিকাতে যাওয়া যে পরিকল্পনাটা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। একটা প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা আছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর এবং জাতিসংঘের সদর দপ্তরের সামনে প্রধান উপদেষ্টাকে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করবে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান তিনি আপনার এই বক্তব্য দিয়ে জানিয়েছেন যে একটা বড় প্রতিবাদ দেখাতে চায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এই কারণে দলের নেতারা যুক্তরাষ্ট্র এবং আশেপাশের দেশের আওয়ামী লীগ নেতাকর্মীদের কর্মসূচিতে যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছেন। আগামী 24শে সেপ্টেম্বর দুপুর 2টায় নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরের সেন্ট্রাল ট্যাক্সি হোল্ডের প্রতিবাদ র্যালি এবং কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে। এদিকে নিউ ইয়র্কে ইউনূস সাহেবের যাওয়ার কথা আছে। আর 27 সেপ্টেম্বর সকাল 11টায় জাতিসংঘের আপনার যে সদর দপ্তর আছে দ্বিতীয় ধাপে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং আশেপাশে থাকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্মরণকালের সবচেয়ে বড় এই প্রোগ্রামটা করবে। এখন প্রশ্ন হচ্ছে এই প্রোগ্রামটা থেকে আওয়ামী লীগ আসলে কি অর্জন করতে পারবে? আপনি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসকে যে পরিমাণ সাপোর্ট করছেন, ইভেন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পরে পশ্চিমা দেশগুলো ডক্টর ইউনূসকে যেভাবে অভিবাদন দিয়েছেন, পাশাপাশি বর্তমানে বিভিন্ন লুটপাটের কারণে অর্থনীতি যে ভঙ্গুর অবস্থায় আছে সেখান থেকে বিদ্যুৎ সেক্টরের টাকা পাবলিক তো বিল দিয়েছে, টাকা গেছে কই? এই মন্ত্রী এমপিদের পেটে হান্দাই গেছে। বিভিন্ন জায়গায় যে মানে আকাশ পরিমাণ দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর। আর এই ভঙ্গুর অর্থনীতিকে টিকিয়ে রেখে যেন ডক্টর ইউনূস ক্ষমতাটাকে সুন্দরভাবে পালন করতে পারে বা রাষ্ট্রটাকে চালাইতে পারে, তাহলে এটা ডক্টর ইউনূসের জন্য যেমন সফলতা, বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা সফলতা। আর এই সফলতাটাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিচ্ছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র প্লাস ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছেন। এখন ডক্টর ইউনূস তার এহরা গেহরা ক্যারেক্টার না যে তিনি ওইখানে গেলেন কালো পতাকা দিল বা তাকে নিয়ে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন অথবা সামহাউ তৈরি হবে, এগুলা কিছুই হবে না। বরঞ্চ যতটুকু আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ পরিমাণ তারা ইউনূস সাহেবকে নিরাপত্তা দিবেন। আর এই ধরনের কর্মসূচিতে তিনি যেন কোনো ধরনের ঝামেলা না পড়েন সেটি স্থানীয় প্রশাসন কর্তৃক ম্যানেজ হবে। এখন আওয়ামী লীগ সেখানে যাবে, তো বিএনপি তো ঘোষণা দিতে পারে, জামাতও ঘোষণা দিতে পারে যে আমরাও এখানে দাঁড়াবো। তখন পরিস্থিতি কোন দিকে হবে বা যাবে? সেখানে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আওয়ামী লীগের কিছু কিছু সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত। বিশ্বের কাছে নিজেদের মান সম্মান, এমনি তো চোর বাটপার লুটেরা হিসেবে অনেক পয়সা টয়সার খবর বাড়ি গেছে, এগুলো বাদ দেন। বাদ দিয়া এগুলো যদি করার চিন্তা থাকে, অদূর ভবিষ্যতে রাজনৈতিক দল যখন কেউ ক্ষমতায় আসে তারাও দুর্নীতি লুটপাটে ব্যস্ত হলে তখন এগুলো করেন। শেখ হাসিনার একটা ফোন রেকর্ড বের হয়েছে, সেই ফোন রেকর্ড শুনে অনেকেই হয়তো হাসাহাসি করেছেন, অবজ্ঞা করেছেন, ট্রল করছেন। এটা তো সম্ভব না কোনোভাবেই। আমিও আপনাদের মতো মনে করি যে এটা আদৌ সম্ভব না। কিন্তু যদি আপনি কিছু বিষয় চিন্তা করেন, ধরেন সবশেষ ডিসি নিয়োগ, সচিবালয়ে এই নিয়োগ নিয়ে হাতাহাতি মারামারি, আলী ইমাম মজুমদারকে নিয়ে যে আলোচনা সমালোচনা যেগুলো চলছে, পুলিশের গুরুত্বপূর্ণ কিছু পদের ভেতরে আপনি র্যাবের ডিজির কথাও যদি চিন্তা করেন, যে এই মনিরুল এবং বেনজির এই খুনিদের সাথে যার চরম সখ্যতা ছিল, সে র্যাবের ডিজি, তার আবার 1 বছরের জন্য ইয়েও বাড়ানো হচ্ছে। তো এইসব বিষয়গুলো যদি আপনি দেখেন, তার সাথে শেখ হাসিনা গত 15 বছরে যে লুটপাট সে আর তার পরিবারের লোকজন করেছে, সে লুটপাটে তো বাংলাদেশের রিজার্ভ এখন বলা হচ্ছে $20 বিলিয়ন। এই 20 বিলিয়নের কত গুণ যে শেখ হাসিনা তার পরিবারের কাছে আছে সেটা আপনারা সহজেই অনুমান করতে পারেন। যেই পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকেই তারা খেয়ে দিয়েছে $5 বিলিয়ন। এবার কত বিলিয়ন ডলারের মালিক তারা এই কয় বছর হয়েছে সেটা একটু চিন্তা করে দেখেন। সো এই যে টাকা পয়সা, এই টাকা পয়সা দিয়ে তো সব সময় তারা চেষ্টা করেই যাবে। শেখ হাসিনা দেখেন, ওর তো শয়তানও মনে হয় মাঝে মধ্যে কিছুক্ষণের বিশ্রাম নেই যে আমি একটু শয়তানি বন্ধ করি, সারা জীবন করছি আবার সারা জীবন করবো। ওর তো সেটা বন্ধ থাকে না, ওর মাথায় থাকে যে আর কয়দিন বাঁচবো, যেই কয়দিন বাঁচি শয়তানি যা আছে ভেতরে সব দিয়ে শেষ করে যাইতে হবে। সো এই যে শয়তানের সারাটা ক্ষণ যে শয়তানি চলতে থাকে, এটা কার্যকর করার জন্য সেই টাকাও তো তার হাতে আছে। এখন সে যদি সেটা করে, একটা ছোট কথা বলি, ধরেন আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকারে আছেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনার প্রতি বাংলাদেশের প্রতিটা মানুষ, আমার মনে হয় কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, বাংলাদেশে যারা আছেন, সরি আওয়ামী লীগ বাদ, মানে এর বাইরে সাধারণ মানুষ, বিএনপি জামাত যারা যারা আছেন, সবাই কিন্তু হয়তো বিএনপির লোকজন চেষ্টা করছে যে তারা ক্ষমতায় আসবে, জামায়াতের লোকজন চেষ্টা করছে তারাই ক্ষমতায় আসবে, কিন্তু আমার মনে হয় কারো ওই ধরনের অভিযোগ ক্ষোভ নাই ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে তাকে ক্ষমতা থেকে সরাইতে হবে। তার প্রতি একটা বিশ্বাস মানুষের আছে। কিন্তু একটা দেশ, বিশাল একটা দেশ পরিচালনা করতে হলে শুধু ডক্টর মোহাম্মদ ইউনূস একার পক্ষে তো সম্ভব না। যারা তার আশপাশে আছেন, এক একজনের বিরুদ্ধে এক এক ধরনের কথাবার্তা, এরই মধ্যে নানান বিতর্ক শুরু হয়েছে। এই যে বিতর্কগুলো হচ্ছে, আপনি চিন্তা করেন যে দেশ পরিচালনা করতে গিয়ে একদম ইমিডিয়েট যদি আমি আপনাদের যে স্বপ্ন নিয়ে এই দেশটা স্বাধীন হয়েছে বা সেটা নিয়ে যদি কথা বলি, এখানে সেনাবাহিনীর একটা ধরপাকড় হওয়া প্রয়োজন ছিল,
সেটা হয় নাই। সেনাবাহিনীর ভেতরে তো এই গত 15 বছরে সেনাবাহিনীকে তো আর সেনাবাহিনীর জায়গায় রাখা হয় নাই। মানুষ মানে কি বলবো যে বাজে কথাও তাদেরকে ডেকে থাকে। তো এটা তো একদম মানে খুব যে মানে কি বলবো যে অসঙ্গতিপূর্ণ তা তো না। এটা বলার পেছনে অনেক যৌক্তিক কারণ আছে। আমি গত 2-3 দিন আগেও দেখলাম যে সেনাবাহিনীর লোকজন এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যে থাকেন, 2-3 জন অফিসার তার পাশে দেখলাম, 2-3 জনের সবার পেট মোটা, বিশাল বড় পেট। মানে এইটা সেনাবাহিনী কিভাবে সম্ভব? এই সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা করা যাবে, সার্বভৌমত্ব রক্ষা করা যাবে, যুদ্ধ করা যাবে? প্রশ্নই আসে না। এর আগে এক সেনাপ্রধান ছিল শফি, সে বলেছে তাদেরকে ভাত খেতে দিচ্ছে 3 বেলা, এটা বিশাল আকারে একটা মানে সফলতা আওয়ামী লীগ সরকারের। শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি টক শোতেও কথা বলেছেন। এই যে কাজগুলো করে গেছে, এটা করে সেনাবাহিনীকে ধ্বংস করে গিয়েছেন। সেনাবাহিনী আওয়ামী লীগ যেভাবে দলীয়করণ করে তার 14 গোষ্ঠী তারপর বাছাই যাচাই করে সেনাবাহিনীর পদে এনে বসিয়েছেন, তাকে তো পরের মানে 3 দিনের ভেতরে মূল কাজ হওয়ার কথা যে সেনাবাহিনীর এদেরকে সরাইতে হবে। পুলিশের ভেতরে এখনো পর্যন্ত অনেক পুলিশের, আপনি খুলনা রেঞ্জের ডিআইজি হচ্ছে রেজা, আরে সারা জীবন খুনের সাথে জড়িত, জাসদ ছাত্রলীগ করে এসছে, তাকে বসানো হচ্ছে সেই জায়গায়। এরকম আরো অনেকেই আছে যাদের নাম আমরা আস্তে আস্তে বলবো। আমি গণমাধ্যমের কথা যদি বলি, দেখেন গণমাধ্যমে আরটিভির আশিকুর রহমান, এই আশিক হচ্ছে পলাচ্ছে, সে 14 অথবা 15 তারিখে তার ফ্লাইট। একটু বলে রাখলাম যে অবশ্যই আশিককে আটকান, তার ব্যাপারে অনেক অভিযোগ আছে। সে তার বোনকে ভুয়া সাংবাদিক বানিয়ে এর আগে শেখ হাসিনার সাথে আমেরিকাতে এনেছেন, তিনি নিজে এখানে প্রচুর সম্পত্তি করেছেন। অতএব তার ব্যাপারে বিচার হইতে হবে, সে শুধু চাকরিচ্যুত হবে না, বিচার হতে হবে। তার মতো ডিবিসিতে জাহিদুল হাসান পিন্টু, নাজরিন মুন্নি, সোমা ইসলাম, রাহুল রাহা, অশোক চৌধুরী, অন্তত 50 জনের নাম মুখস্থ বলতে পারবো। এরা এখনো পর্যন্ত অফিস করছে। আরে ভাই, ওদের তো জেলখানায় থাকার কথা, ওরা অফিস করবে কিভাবে এখন পর্যন্ত? কিন্তু তারা অফিস করছে। এটা বাস্তবতা। এই বাস্তবতা নিয়ে যদি মনে করেন শেখ হাসিনা যে কথাটা বলছে একদম উড়িয়ে দেবেন, মানে একটা কথা বলতে চাই না, এই কথাটা 1.5 মাস হয়ে যাচ্ছে, বলি আজকে। আমার জায়গাটা পরিষ্কার করে নেই। আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নেই, দেশে কোনো জায়গার কোনো পদ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই, সেটা কোনো রাজনৈতিক দল না বা কোনো সরকার না, কোনো প্রশাসন, কোনো জায়গায় না। আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নেই। কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয়নি। এটা মিনিমাম মূল্যায়ন তো করা উচিত, তাই না? 1.5 মাস সময় অতিবাহিত হচ্ছে, আজ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে এই সরকারের রোশানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা, কি মামলা তাদের বিরুদ্ধে? কেউ কি এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে? দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে, এই জন্য তো দেশ স্বাধীন হয়। দেশ চালান কোনো সমস্যা নেই, আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। কিন্তু কথা হলো যে এই মানুষগুলো নিয়ে তো আপনাদের একটু চিন্তা করা উচিত ছিল, তাই না? একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। খোঁজ নিয়ে দেখেন না দেশের বাইরে যারা আমার শত্রু বন্ধু, যে যেখানে থেকে কথা বলেছে, শুনেন যে তাদের পরিবারের উপরে কি স্টিমুলা চলেছে। আমার বাসায় যখন রাত 2টা-3টা বাজে বাংলাদেশ সময় যখন এখানে কল করতো, এই সময়টা আমেরিকান সময়, আমি যে সময় রেকর্ড করছি আমেরিকা এখন দুপুর, বাংলাদেশের মধ্যরাত, এই সময়টার পর থেকে 4-5 ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোনো ফোন আসতো, মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরতো। কেমন লাগতো সেটা আমি জানি। আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো, উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে, তখন তারা জানে কেমন লাগতো। এটা তো আপনি করেন নাই। আজকে যেসব সুশীলরা এখন, এই আলিমা মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায়তারা করে যাচ্ছেন, তো তাদের মতো কারো পরিবারে তো সমস্যা হয়নি। যাদের সমস্যা হয়েছে তারা জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত, সে জানে যে এই সরকার কি জিনিস। কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন, এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না। অনেক স্টুডেন্টদেরকে এখনো দেখছি তারা বউয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে। কিসের জন্য? সরকার এত অভাবে আছে? যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে সেই সন্তান ফেরত দেওয়া যাবে না, তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে না হয়। 1 লাখ, 2 লাখ, 5 লাখ এটা কোনো টাকা না। এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো 1 বছর 2 বছর চলবে, এটা না। অন্তত কয়েক কোটি টাকা দিতে হবে। একটা রাষ্ট্রের জন্য 100, 200, 500 কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না। 5 কোটি টাকা তো নাকি কি এক অনুষ্ঠান করার জন্য বাজেট করেছেন, তো এটা করেন, তাদের পরিবারকে দেন। যদি টাকা না থাকে আমাদেরকে বলেন, আমরা সবাই মিলে দিব। অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে। এটা তাদেরকে করুণা করে না, এটা তারা পাওনা এই রাষ্ট্রের কাছে। এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন, একটা কি বলবো যে স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘাড়ে বসেছিল চেপে, তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে। সো হুট করে পাইলাম আর টপ করে গিলা ফেললাম, এইভাবে দেশটা স্বাধীন হয়ে যায়নি। আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে এক হাফিজ ভাই বলেছেন, অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা। হাফিজ ভাই তো সরকারের কেউ না। হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন, কনক ভাইকে অনেক পছন্দ করেন, এরকম অনেকে হয়তো পছন্দ করেন, তিনি নাম ধরে বলেছেন। তিনি তো সরকারের কেউ না, তার হাতে তো সেই ক্ষমতা নাই। আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা, ওইটা আমাকে চাইলেও কোনোদিন ওই জায়গায় নিয়ে আল্লাহ জীবনে যেন কোনোদিন না বসায়। এই লোভ লালসা যেন আল্লাহ আমার ভেতরে কখনো না আনেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে যে এই লোকগুলো দেশের থেকে 10 বছর, 12 বছর, 15 বছর ধরে অনেকে দেশের বাইরে, কি অবস্থা, তাদেরকে আনার ব্যবস্থা করি। কই কেউ বলুন? আমি তো এই 5 আগস্টের পরে যতজন মানুষের সাথে দেখা হয়েছে, সালাম আদান প্রদানের পরে প্রথম কোশ্চেন ছিল, ভাই দেশে যাবেন কবে?
কোনো কোনো ক্ষেত্রে সালামেরও আগে দেখা হলেই ভাই দেশে কবে যাবেন। আমার মনে হয় আমার মতো যারা দেশের বাইরে আছেন, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক সংগঠনের সাথে জড়িত, যে জায়গায় আছেন, এই সরকারের রোশানলে যারা দেশের বাইরে আছেন, সবাই দেশ বাংলা মানে ঘরের বাইরে গেলে কারোর সাথে দেখা হলে এই প্রশ্নের মুখোমুখি হইতে হয়। কিন্তু সরকারে যারা আছেন তাদের একবারও কি মনে হয় নাই যে আচ্ছা এই যে মানুষগুলো যে আগে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম এত সরকারের সমালোচনা করতো, এই লোকগুলি তো ভুক্তভোগী, ওদের কি সমস্যা, কি ওরা দেশে আসে না কেন দেখি একটু। আবারও বলছি, অন্তত সামনের 5 বছরের মধ্যে আমার দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সরকারের কাছ থেকে এইটুক কৃতজ্ঞতা বোধ অন্তত তো আশা করতে পারি, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস না হয় উনি প্রধান উপদেষ্টা, ওনার 4-5টা মন্ত্রণালয় সব সামলাতে হচ্ছে, উনি ব্যস্ততা নিয়ে থাকবেন, এখানে আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে তো না, কারোকে বলতে পারে নাই। এরকম হইলে দেশ যদি আবার পরাধীন হয়, স্বাধীন করার জন্য কেউ জীবন বাজি রাখবে না। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।